ফসলি জমিতে আবাসন বাণিজ্য ঢাকায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি আবাদ। মেগা প্রকল্পে মনোযোগ থাকলেও নজর নেই খাদ্য উৎপাদনে। নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঠেকানো যাচ্ছে না বাংলা ভাষার বিকৃতি, বানানে ভুলের ছড়াছড়ি, শব্দের পরিবর্তনে বাড়ছে বিভ্রান্তি। বিজ্ঞাপনে মিশ্র ভাষা ব্যবহার বন্ধে উপেক্ষিত আদালতের নির্দেশনা। এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ, প্রতিপক্ষ ভারত। নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন শান্ত। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বেলা 11টায় বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে বুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের 4টি দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প কারখানা ও আবাসন প্রকল্প গড়ে উঠতে উঠতে ঢাকা জেলায় কৃষি জমি দেখা মিলছে কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায়। গত এক যুগে ঢাকা ঘিরে কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও নজর দেওয়া হয়নি খাদ্য উৎপাদন প্রক্রিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছেন পুঁজিপতিরা। আশরাফুল ইসলামের ছবিতে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন আবাদি জমিতে বিলবোর্ডের চাষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ফসলি জমি গ্রাস করছে আবাসন বাণিজ্য। কেউ জমি কিনে, কেউ বা জমি ভাড়া নিয়েই বসিয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের বিলবোর্ড। সাইনবোর্ড লাগাইছে না, আপনি বছর টাকা দেয় সাইনবোর্ড লাগাতে দিয়েছি। সেচের পানির পথ বন্ধ হয়েছে বালু ফেলে, শুকিয়ে পড়ে আছে কোনো চাষের জমি, কোনোটা পরিণত হয়েছে ডোবায়। আমি তো এখানে জমি বুনতাম, 48 পাখি জায়গায় বুনতাম, ওই যে চক যা আছে সব বুনতাম। পানি যা না দেখে চক পানি। জমি বিক্রি করে ভূমি মালিকরা লাভবান হলেও কাজের খোঁজে যাযাবর হচ্ছেন ধান চাষিরা। নিরুপায় হয়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আমরা না খাইয়ে তো মরা লাগবো, এই কৃষকই তো আমরা কৃষক করে কৃষি করি আমরা খাই। ঢাকা জেলা প্রশাসকের তথ্য মতে ঢাকা জেলার কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রয়েছে কৃষি জমি। কোনো মেগা প্রকল্পের ছোঁয়া এখনো পড়েনি বিধায় জমিগুলো টিকে আছে বলে মন্তব্য স্থানীয়দের। কৃষকদের অভিযোগ সরকারের পক্ষ থেকে মেলে না পর্যাপ্ত সহযোগিতা, সাহায্যের প্রতিশ্রুতিতে ব্যক্তিগত তথ্য নিলেও পৌঁছায় না কৃষকের দোরগোড়ায়। 20 জনের গম দেওয়ার কথা ছিল, আমরা গম বুনতাম, এই সমস্ত জমি আমরা গম বুনি। সেই গম হঠাৎ করে একদিন শুনলাম যে গম নাই, গম বিক্রি হয়ে গেছে, গম বিল হয়ে গেছে। আমাদের কাগজপত্র নিছেন 6 মাস আগে, তা আমাদের কাগজপত্র নিয়ে সেরে তো আমাদের গমটা দিলেন না, আমাকে ঘুরাইলেন। জমি তৈরি করে রাখলাম, আর সার দিবেন, বীজ দিবেন, আমরা বুনুম, তো এখন আমরা কি করুম? কিছু করার নাই। গেল এক যুগে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঢাকা ঘিরে, অথচ কৃষিভিত্তিক নগর বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রাজুক কর্মকর্তা। অধিগ্রহণ করতে গেলে আমাদের প্রায় 24,000 কোটি টাকার মতো লাগবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে এত বড় ব্যয় নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঢাকা জেলার মোট খাদ্য চাহিদা 5,19,397 মেট্রিক টন, যার মাত্র অর্ধেক উৎপন্ন হয় এই জেলায়। পরিকল্পনাবিদরা বলছেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ঢাকা কেন্দ্রিক অর্থ উৎপাদনকারী প্রকল্পের দিকে মুখিয়ে সরকার, যার বলেই হচ্ছে কৃষি জমি। ড্যাপের মধ্যে সব চিহ্নিত করার পরেও সেগুলোর প্রোটেকশনের যে জায়গা, যে চাবি, সেখানে পুরাট শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে রাখলো। সেটা কি? শর্ত সাপেক্ষ উন্নয়ন। সরকারও কোনো এক অযাচিত কারণে ঢাকা কেন্দ্রিকতা বাড়িয়ে সমস্ত প্রকল্প ঢাকা কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কৃষি জমিগুলি ধ্বংস করার অন্যান্য আনুষঙ্গিক প্রণোদনাগুলো তৈরি করছে, ইতিবাচকভাবে না, নেতিবাচকভাবে। বিশেষজ্ঞদের মতে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঢাকাকে ঘিরে আছে নানা উন্নয়ন প্রকল্প, আছে মোটা অঙ্কের বাজেট। কেবল বাদ পড়েছে খাদ্যের ঘাটতি মেটাতে স্বনির্ভরতার প্রচেষ্টা, যার সুযোগ নিচ্ছে ভূমি খেকোরা আর ভুক্তভোগী সাধারণ কৃষক থেকে সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে।
ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে এদেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনসগুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা হাইকোর্টের রায়ে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই 90 দিনটা বহাল করা হয়েছে। আরেকটা জিনিস বলি, এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরকম একটা জনগুরুত্বপূর্ণ মামলায় কোনো রকম লিভ গ্রান্ট না করে মামলাতে হাইকোর্টের রায়টা সেটাসাইড করে দিয়েছিল। আগে যেই আপিলটা আমরা আগে করেছিলাম সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট না করে এটা সেটাসাইড করে দেওয়া হয়েছিল। ওই জাজমেন্টে মহামান্য হাইকোর্টের যে অথর জাজ ছিলেন বিচারপতি, আমি তার নাম বলছি না, সম্মানিত বিচারপতি, তার সম্পর্কে তৎকালীন প্রধান বিচারপতি বহুল আলোচিত, উনি অনেক অ্যাডভার্স রিমার্ক করেছিলেন এবং স্ট্রিকচার দিয়েছিলেন। আজকে এই মামলা শুনানির পরে সেই স্ট্রিকচারগুলো আর থাকলো না এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এটা কোর্টে একটা পজিটিভ ইতিবাচক আচরণের মধ্যে দিয়ে বলেছেন যে সেই স্ট্রিকচারের বিষয়টিও টেক কেয়ার করা হয়েছে। তো এখানে আজকে এই রায়ের মধ্যে দিয়ে একটা দুটো জিনিস না, অনেকগুলো জিনিস পরিষ্কার হলো। এক, সৎভাবে সাহসের সঙ্গে যে সমস্ত বিচারপতিরা প্রতিকূল পরিবেশে রায় দিয়েছেন তাদেরকে সাময়িকভাবে বিপর্যস্ত অসম্মানিত হতে হলে আলটিমেটলি সত্যের বিজয় হয়েছে এবং তাদের ডিগনিটিটা ফেরত এসছে। সেই সঙ্গে বাংলাদেশের এই সাধারণ গরিব মানুষের ছেলেরা যারা বিসিএস দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদেরকে আর পলিটিক্যাল কনসিডারেশনে এইভাবে বাদ হইতে হবে না। তৃতীয় হলো ন্যায় বিচার যা হারিয়ে যাচ্ছিল তা আবার পুনঃ প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি আবেদনের শুনানি আজ। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার 8 নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায়ে পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার, যার শুনানি হবে আজ। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াত ইসলামী। ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশ 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈদেশিক অর্থনৈতিক ন্যায়বিচারের উপর জোর দেওয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, যার কারণে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশ। সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে 138 বিলিয়ন ডলার। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে 107 ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ 1.45 ট্রিলিয়ন ডলারের তুলনায় 70 গুণ বেশি।
অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়েছে ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছে সংস্থাটি। কখনো মুখের বলায়, কখনো বা লেখায়, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিকৃত হচ্ছে বাংলা ভাষা। একই সঙ্গে বাংলা একাডেমি থেকে ক্রমাগত বাংলা ভাষার পরিবর্তনে যোগ হচ্ছে নিত্য নতুন শব্দ, তাতেও ছড়াচ্ছে বিভ্রান্তি। ভাষা বিশেষজ্ঞরা বলছেন অরুচিকর ভাষার প্রয়োগ বা বিকৃতি নষ্ট করছে ভাষার সৌন্দর্য, তাই আইন প্রয়োগের পরামর্শ তাদের। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তা জানাচ্ছেন বিস্তারিত। মুখের ভাষা প্রতি বছর কোনো না কোনো বানান চেঞ্জ করতে থাকে, যেটার কারণে আগে যেটা ঠিক ছিল ওটা ভুল হয়ে যায়, আবার যেটা ভুল ছিল ওটা ঠিক হয়ে যায়। একাডেমি থেকে একাডেমি, এ যেন সর্ষের ভেতর ভূত। ফর্মের জায়গায় ফরম, পহেলা ভুলে একলায় আসার পর অ্যাডভোকেট হয়ে যাচ্ছে এডভোকেট। ছোটবেলায় পড়া বা শেখা এমন অনেক বানানের ও শব্দের পরিবর্তনে মানুষের মধ্যে প্রিয় বাংলা ভাষা ঘিরে বাড়ছে ধোঁয়াশা। বাংলা একাডেমিকে একটা উদ্যোগ নিতে হবে এবং আমাদের যেসব শিক্ষক আছে আমরা যাদের কাছ থেকে শিখি তাদেরও কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন আমরা যারা ছোট থাকতে যে প্রপার এডুকেশন এটা যেন আমরা ইনশিওর করতে পারি। ব্যানার, পোস্টার, প্রচার প্রচারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমেও বানান ভুলের ছড়াছড়ি। এছাড়াও সরকারি বেসরকারি নানা বিজ্ঞপ্তি ও সাইনবোর্ডেও যত্নশীলতা নেই বানানের। এমনকি সরকারি পাঠ্যপুস্তকেও একাধিক ভুল। রাস্তায় পোস্টারগুলো যে লেখা থাকে সেই পোস্টারগুলোতেও দেখা যায় যে ভুল বানান দেখা যায়। খবরের কাগজেও এবং আমাদের বোর্ডের, আমাদের সরকারি বইগুলোতেও কিন্তু এরকম ভুল অহরহ আমরা দেখতাম। পাঠ্যপুস্তকে যে এত বানান ভুল, তারপরে স্কুলের যে নোটিশগুলো সেটার মধ্যে অসংখ্য ভুল। এই তো গেল বানান ভুলের ফিরিস্তি। এর বাইরেও বিকৃত ও মিশ্র ভাষার ব্যবহারও নষ্ট করছে বাংলা ভাষার সৌন্দর্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শব্দের লিখিত রূপের একাধিক বানান, একটিকে শুদ্ধ আর অন্যগুলোকে ভুল বলার প্রবণতাও ভুল বার্তা দিচ্ছে ব্যবহারকারীদের মাঝে। আমার সময় আমি যে ব্যাকরণটা পড়ছি, এখন আমি যখন স্টুডেন্টকে পড়াতে যাই তখন দেখি নতুন নিয়ম এসে পড়ছে, তো আমার আবার নতুন করে এটা পড়ায়, কাজ আমারগুলো ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি ঠিক করা যায় তাহলে আমার মনে হয় এটা কমে যাবে। রক্তাক্ত 52 থেকে 25 ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষা ব্যবহার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সর্বস্তরে কি তা চালু করা গেছে? বাংলা ভাষাতে চর্চার মধ্যে দিয়ে অর্জন করতে হবে, এই ধারণা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আসলে সবাই মনে করছে বাংলা ভাষা এমনিতেই স্বভাবতই আমরা পারছি, তো বিশেষ চর্চার দরকার নেই বা অর্জন করতে হবে না অন্যান্য ভাষার পাশাপাশি। তো এটাই আমার মনে হয় কারণ বাংলা ভাষার যে দক্ষতাগুলো অর্জন করতে হবে সেই ধারণা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। বাংলা ভাষার এমন বিকৃতি রোধে কতটুকু কার্যকর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা? এমন প্রশ্ন যেমন তুলছেন অনেকেই, তেমনি বাংলা ভাষার এমন পরিবর্তনকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। আবার অনেকেই বলছেন ভাষার এমন পরিবর্তন অব্যাহত থাকলে প্রাণের ভাষা হারাবে স্বকীয়তা। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক এই ভাষার মাসে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজকে আমরা সকালে এসে দেখেছি এখানে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, পাশাপাশি এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা র্যাবের পক্ষ থেকে এখানে বেশ কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগানো দেখেছি। এখানকার যে সাউন্ড সিস্টেম, পুরো সাউন্ড সিস্টেমের কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। এখন মূলত যে কাজগুলো চলছে একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে। আজকে ঠিক কিছুক্ষণ পরে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে এবং জানানো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা আগামীকাল এই শহীদ মিনারকে কেন্দ্র করে থাকবে।
আমরা সাধারণ মানুষকেও আজকে সকাল থেকেই দেখেছি, যেহেতু আগামীকাল অনেক বেশি ভিড় থাকবে, তাই আজকেও অনেকে এসেছিলেন যারা আজকে শহীদ মিনার দেখেছেন এবং তাদের মোবাইল ফোনে একটি করে ছবি তুলে নিয়ে গিয়েছেন সেই স্মৃতিটাকে সংরক্ষণ করে রাখার জন্য। আমরা এখন যদি সবশেষ এই মুহূর্তের কথা বলি, কিছুক্ষণ আগে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি তারা মহড়া করেছেন কিভাবে জাতীয় শহীদ মিনারে ফুল দেবেন, ঠিক সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তাদের পক্ষ থেকে দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তায় কিন্তু আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে এখনকার সবশেষ পরিস্থিতি যদি আমি একটি বাক্যে বলতে চাই, সেটি হচ্ছে এখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ আইন শৃঙ্খলা যাতে আগামীকাল স্বাভাবিক থাকে সেই জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে প্রদান করা হবে 21 পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদক তুলে দেবেন। এবছর চলচ্চিত্রে আজিজুর রহমান এবং সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে মরণোত্তর পদকের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া ফেরদৌসারা আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা মনোনীত হয়েছেন। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান পদকের জন্য মনোনীত হয়েছেন। সংস্কৃত ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল 21 পদকের জন্য নির্বাচিত হয়েছেন। সময় সংবাদে আরও থাকছে, এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে দিয়ে সংঘাতে অর্থায়নের কড়া সমালোচনা। জেলেনস্কির পাশে দাঁড়ালেন পশ্চিমা নেতারা। নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টমস হাউজের অকশন শেডে 12 বছরের বেশি সময় পড়ে থাকা গাড়ির স্ক্র্যাপ সহ নিলামের নানা পণ্য মাত্র একদিনেই সরিয়ে নেওয়া হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টার কঠোর নির্দেশনা পেয়ে শুরু হয়েছে শত শত টন স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার কাজ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্রেন লাগিয়ে ট্রাকে তুলে নেওয়া হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডের সামনে পড়ে থাকা 74টি গাড়ির কাটা টুকরো। বছরের পর বছর এসব পণ্য নিলামে বিক্রির জন্য রাখা হয়েছিল অকশন শেডে, আবার কিছু পণ্যের নিলামও সম্পন্ন হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় পণ্যগুলো সরানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কঠোর নির্দেশনায় শুরু হয়েছে 24 ঘন্টার মধ্যে স্ক্র্যাপ অপসারণের প্রক্রিয়া। অনেক দিনের পুরনো অনেক গাড়ি, স্ক্র্যাপ সহ বিভিন্ন ধ্বংসযোগ্য মালামাল, এগুলো দ্রুত সরানোর জন্য উনি নির্দেশনা দিয়ে গেছেন যাতে পোর্টটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে। মামলা জটিলতায় একদিকে বন্দরের বিভিন্ন শেডে কয়েকশো গাড়ির পাশাপাশি হাজার হাজার নিলামযোগ্য কন্টেনার পড়ে আছে নিষ্পত্তির অপেক্ষায়। অকশন শেড খালি করতে না পারায় সেগুলো বন্দরের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। উপদেষ্টা মহোদয়ের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য আমরা তড়িৎ এখানে কার্যক্রম গ্রহণ করি। খালাস করার পরে যে জায়গাটা স্থানটা হবে সেখানে অন্যান্য মালামাল আমরা রাখতে পারবো বলে আশা করছি। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য 30 দিন পর্যন্ত বন্দরে সেরে রাখার সুযোগ পায় আমদানিকারক। তবে এর মধ্যে পণ্য ডেলিভারি না নিলে তার নিলামের জন্য কাস্টমসকে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। উপদেষ্টার কঠোর নির্দেশনা আসার পরে একদিনের মধ্যেই অপসারণ করা হচ্ছে গাড়ির স্ক্র্যাপ হিসেবে কাটা এসব জঞ্জাল। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইইউ এর নেতাদের উপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ টালবাহানার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতীশীর পর রেখাই হচ্ছেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। দিল্লির বিধানসভার ভোট গণনা হয়েছিল 8 ফেব্রুয়ারি। একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে যথেষ্ট সময় নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার পার্লামেন্টের বোর্ডের বৈঠক বসে। এরপর বোর্ড মনোনীত পর্যবেক্ষকেরা নির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলেন। এরপর বসে পরিষদীয় দলের বৈঠক। সেদিনই স্থানীয় সময় রাত 8:30টায় নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। দিল্লির রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন রেখা গুপ্ত। এবারই প্রথম টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দীর্ঘ 17 বছর পর নিয়োগ পাচ্ছেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জন। 90 দিনের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।